সোনারকেস্টার ফ্লাওয়ার এসআর স্কুল অ্যান্ড কলেজের নবম দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকে তোমাদের সাথে তোমাদের ষষ্ঠ অধ্যায়ের একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমাদের পাঠ্য বইয়ের 2 নং সৃজনশীলে আছে, জনাব শাহেদ দিয়ে দেখবে। 2 নং সৃজনশীলের জনাব শাহেদ। এর এখানে কিছু তথ্য দেওয়া আছে, সেটা হচ্ছে আয় এবং ব্যয়ের কিছু তথ্য আছে। দোকান ভাড়ার এককালীন অগ্রিম, এগুলো হচ্ছে ব্যয়ের পাশ, এই যে পাশটি, আর এটা হচ্ছে আয়ের পাশ। আয়ের মধ্যে একটি এন্ট্রি আছে, সেটা হচ্ছে পণ্য বিক্রয় 5,10,000 টাকা। আর দোকান ভাড়ার এককালীন অগ্রিম দেওয়া আছে 1 লক্ষ। আর কি কি তথ্য দেওয়া আছে, যেমন কাঁচামাল ক্রয় আছে 1,50,000 টাকা। তারপর আসবাবপত্র ও সাজসজ্জা দেওয়া আছে 1 লক্ষ টাকা। এরপর শ্রমিকের মজুরি দেওয়া আছে এখানে 50,000 টাকা। দোকান ভাড়া দেওয়া আছে 60,000 টাকা। কর্মচারীর বেতন দেওয়া আছে 36,000 টাকা। বিদ্যুৎ বিল দেওয়া আছে, বিদ্যুৎ বিল এখানে আছে, প্রশ্নে দেওয়া আছে 12,000 টাকা। এর সাথে অন্যান্য খরচ আছে 8,000 টাকা। তাহলে এই ব্যয়ের পাশগুলোতে দেওয়া আছে কি কি: দোকান ভাড়ার এককালীন অগ্রিম, কাঁচামাল ক্রয়, আসবাবপত্র সাজসজ্জা, শ্রমিকের মজুরি দেওয়া আছে, দোকান ভাড়া দেওয়া আছে, বিদ্যুৎ বিল দেওয়া আছে, অন্যান্য খরচ দেওয়া আছে। আর আয়ের পাশে একটি এন্ট্রি, সেটা হচ্ছে পণ্য বিক্রয়। তো আমাদের যেটা করতে হবে, যেমন গ নম্বর প্রশ্নে প্রাক্কলিত লাভ, যেটা বলা হয় প্রাক্কলিত লাভ বের করো। আর গ নম্বর প্রশ্নে বলা হলো যে ব্যবসায়ের অবস্থা কি সন্তোষজনক। মতামত দেওয়ার কথা যদি জানতে চাওয়া হয়। আচ্ছা, তাহলে আমরা প্রথমে গ নাম্বার করব। গ নাম্বার হচ্ছে প্রাক্কলিত লাভ। তো প্রাক্কলিত লাভ বের করতে গেলে আমাদেরকে প্রথমে ঠিক এরকম একটি চার্ট করতে হবে। চার্টের এই ঘরটির নাম হবে বিবরণ, এটি হচ্ছে টাকা, এটিও টাকা। প্রাকৃতিক লাভ বের করতে গেলে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে আয় কি কি আছে। তো আমরা অঙ্কের মধ্যে দেখতে পাচ্ছি আয় মাত্র একটি এন্ট্রি, সেটা হচ্ছে পণ্য বিক্রয়। তো প্রথমত এই প্রাক্কলিত আয় অর্থাৎ বিক্রয় হতে লব্ধ যেটা আছে সেটা বের করব। প্রাক্কলিত আয় হচ্ছে বিক্রয় হতে লব্ধ, মানে বিক্রয় হতে পাওয়া যেটা, সেই টাকাটি লিখবো। সেই টাকাটি হচ্ছে, যেহেতু একটি এন্ট্রি সেহেতু আর আমরা প্রথম টাকার ঘরে লিখবো না, আমরা সরাসরি লিখবো 5,16,000 দ্বিতীয় টাকার ঘরে। এরপরে থেকে আমরা প্রাক্কলিত ব্যয় বাদ দেব। প্রাক্কলিত ব্যয়ের মধ্যে কি কি আছে? প্রাক্কলিত ব্যয়ের মধ্যে আছে এখানে, যেমন এই এন্ট্রিগুলোর মধ্যে যদি দেখতে পাই, আমরা সম্পদ পাশের যে এন্ট্রিগুলো বসবে সেগুলো ছাড়া বাকিগুলো বসিয়ে দেবো। যেমন দোকান ভাড়ার এককালীন অগ্রিম,
এটা যেহেতু সম্পদ পাশে বসবে সেহেতু এটা আর আসবে না, আমরা ব্যয়ের এন্ট্রি খুঁজবো। এরপর আসি কাঁচামাল ক্রয়। কাঁচামাল ক্রয় এখানে লিখব। কাঁচামাল ক্রয় দেওয়া আছে এখানে 1,50,000, এই টাকাটি লিখবো প্রথম টাকার করে, যেহেতু এখানে আরো কিছু এন্ট্রি থাকবে সেগুলো আমাদের যোগ করতে হবে। তো কাঁচামাল ক্রয় পেলাম 1,50,000। এর সাথে লিখবো শ্রমিকের মজুরি। আসবাবপত্র সহজে এটা বসবে না, কারণ এটা সম্পদ, তাই এটা ব্যয়ের পাশে আসবে না। আমাদেরকে পরের এন্ট্রিতে যেতে হবে, সেটা হচ্ছে শ্রমিকের মজুরি 50,000। শ্রমিকের মজুরি 50,000 টাকা এখানে লিখব। এরপরের এন্ট্রিতে যাই। পরের এন্ট্রি আছে দোকান ভাড়া। দোকান ভাড়া দেওয়া আছে প্রশ্নে 60,000 টাকা, তো এই টাকাটা লিখলাম। এরপর দেওয়া আছে কর্মচারীর বেতন। কর্মচারীর বেতন কোশ্চেনে দেওয়া আছে 36,000 টাকা, সেটা লিখব। এরপর আছে বিদ্যুৎ বিল। বিদ্যুৎ বিল প্রশ্নে দেওয়া আছে 12,000 টাকা, এ টাকাটি লিখব। অন্যান্য খরচ, এরপর প্রশ্ন অন্যান্য খরচ দেওয়া আছে 8,000 টাকা। আর কোনো এন্ট্রি এখানে যেহেতু নেই বা কোনো সমন্বয় নেই, তাহলে আমাদের এই এন্ট্রিগুলো অর্থাৎ প্রাকৃতিক ব্যয়, কাঁচামাল ক্রয় 1,50,000 টাকা, শ্রমিকের মজুরি 50,000 টাকা, দোকান ভাড়া, দোকান ভাড়া নিয়ে আসবো এই দিক থেকে 60,000 টাকা। তারপর হচ্ছে কর্মচারীর বেতন আছে 36,000 টাকা, বিদ্যুৎ বিল আছে 12,000 টাকা, অন্যান্য খরচ আছে 8,000 টাকা। সবগুলো একসাথে যোগ করব। যদি যোগ করো তোমরা ক্যালকুলেটর, যদি যোগ করলে পাবে 3,16,000 টাকা। 3,16,000, 5,16,000 থেকে এই 3,16,000 চলে গেলে থাকে 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকাকে আমরা ক্লোজ দেব, দুটি দাগ দিয়ে ক্লোজ করে দেব। তো এটার নামই হচ্ছে প্রাক্কলিত লাভ। প্রাক্কলিত লাভ বাৎসরিক যেটা বলে, অর্থাৎ সম্পূর্ণ 1 বছরেরটি। এভাবেই তোমরা প্রাকৃত লাভ বের করবে। তাই আমরা এটা যদি আরেকবার রিপিট করে বলি, সেটা হচ্ছে প্রাক্কলিত আয় থেকে আমাদের প্রাক্কলিত ব্যয় বাদ দিতে হবে। তো প্রাক্কলিত আয়ের মধ্যে বিক্রয় ছিল, আর প্রাক্কলিত ব্যয়ের মধ্যে এই এন্ট্রিগুলো, ব্যয়ের পাশের এন্ট্রিগুলো বসবে। বসানোর পরে আমরা এখানে পাই 3,16,000, 3,16,000, 5,16,000 থেকে 3,16,000 চলে গেলে থাকে 2 লক্ষ। এটি হচ্ছে প্রাক্কলিত লাভ। তাহলে উত্তর লিখে দেবে সাথে সাথে 2 লক্ষ টাকা। এবার সেই গহ নাম্বার প্রশ্নে ব্যবসায়ীর অবস্থা কি সন্তোষজনক, মতামত জানতে চেয়েছে। তো এটা এখন সন্তোষজনক কিনা সেটা বের করার জন্য তোমরা জানো গহ নম্বর প্রশ্নের উত্তর 4টি স্টেপে দিতে হয়। তো প্রথম স্টেপে হলো জ্ঞানমূলক অংশে পার্টে, যেটা সন্তোষজনক কিনা। তোমার কাছে যদি মনে হয় সন্তোষজনক, তাহলে লিখবে জনাব শাহেদের ব্যবসায়ের আর্থিক অবস্থা সন্তোষজনক। এটা কিভাবে সন্তোষজনক সেটার কয়েকটি স্টেপ লিখবে এখানে। পরের স্টেপে একটি দেবে যে নগদ প্রবাহ বিবরণী বিশ্লেষণের, এখান থেকে কিছু লিখবে। এভাবে লিখে যাবে কিছু, যে পরের স্টেপে নগদ প্রবাহ বিবরণ বিশ্লেষণের মাধ্যমে একটি ব্যবসায়ের প্রকৃত আর্থিক অবস্থা জানা যায়। তারপর হচ্ছে প্রাকৃতিক লাভের পরিমাণ, ব্যবসায়ের ধরন প্রভৃতির মাধ্যমে যে কোনো ব্যবসায়ের বর্তমান অবস্থা নিরূপণ করা যায়। এর পরের স্টেপে যাবে এখানে, পরের স্টেপে যে জনাব শাহেদের ব্যবসায়ে অর্জিত প্রাকৃতিক লাভের পরিমাণ ছিল কত, 2 লক্ষ টাকা। তাহলে প্রাকৃতিক লাভ এটা। আর যদি হিসেব করি মোট ব্যয় কত ছিল, 3,16,000 টাকা।
এটা হচ্ছে ব্যয় আর এটা হচ্ছে লাভ। তাহলে এক্ষেত্রে আমাদের যে তার লাভের শতকরা হার, ব্যয়ের উপর লাভের শতকরা হার বের করবে। শতকরা হার বের করার নিয়মটা হচ্ছে, যেখানে লাভ কত টাকা, লাভকে আমরা ভাগ করব ব্যয় দিয়ে আর ইন্টু 100 দেবো। তাহলে এখন লাভ দেওয়া আছে প্রশ্নে, আমরা বের করেছি গ নাম্বার প্রশ্নে 2 লক্ষ টাকা, আর ব্যয় ছিল, ব্যয়ও বের করেছি 3,16,000। এর সাথে 100 দিয়ে গুণ করব। যদি এখন ক্যালকুলেটরের কাজ করো, 2 লক্ষ আর 100 একসাথে গুণ করো আর 3,16,000 দিয়ে ভাগ করো, তাহলে পাবে 63.29%। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে পার্সেন্টেজের পরিমাণ অনেক বেশি, যে 63.29%। সুতরাং অবশ্যই এটি সন্তোষজনক হবে। হ্যাঁ, সন্তোষজনক, যাতে এটা সন্তোষজনক। এরপরে লাস্টে ফিনিশিং আরেকটি স্টেপে লিখবে এটা কিভাবে সন্তোষজনক হলো। যে জনাব শাহেদের ব্যবসায়ের যাবতীয় দায় দায়িত্ব এখানে লিখতে থাকবে, ব্যবসায়ের দায় দায়িত্ব তার নিজের উপরে। হ্যাঁ, তাই জনাব শাহেদ সহজেই ব্যবসায়ের ব্যয় কমিয়ে ব্যবসায়ের ক্রমাগত উন্নতি নিশ্চিত করতে পারবে, এভাবে লিখলে। তাছাড়া কনফেকশনের জাতীয় পণ্যের ব্যবসায়ের ক্ষেত্রে এই জাতীয় ব্যবসায় অধিক উপযোগী, এরকম করে এখানে লিখলে। সুতরাং লাস্টে ফিনিশিংটি দিলে যে, সুতরাং আর্থিক অবস্থা ও অন্যান্য বিষয় বিবেচনা করে জনাব শাহেদের ব্যবসায়ের অবস্থা সন্তোষজনক বলা যায়। তো এরকম 4টি স্টেপে দেবে। প্রথম স্টেপে জ্ঞানমূলক অংশ, দ্বিতীয় স্টেপে এটার একটু ব্যাখ্যা দেবে, এরপরে এই অঙ্কটুকু করবে এখান থেকে। এরপর হচ্ছে লাস্ট অংশটা, ফিনিশিং অংশটুকু দেবে, একটু বর্ণনা এবং মন্তব্যটা লিখে দেবে। আশা করি এই প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছ। তোমাদের বাড়ির কাজ এই অংশটি থাকবে। আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।